আসসালামু আলাইকুম। চলে এলাম আমার চরকুকরিমুখী ভ্রমণের দ্বিতীয় ভিডিওটি নিয়ে। অর্থাৎ এটা ছিল যেদিন আমরা প্রথম রাতে তাঁবু বাস করলাম নারিকেল বাগানে, তারপরের দিন সকালে আমাদের ফিরতি পথের জার্নির গল্প। আমরা সকালবেলা যেমন দেখলেন এই দোলনায় চড়ে হাসি খুশিভাবেই দিনটা শুরু হয়, তবে বেশিক্ষণ দিনটা এরকম উজ্জ্বল ছিল না। কিছুক্ষণ পর থেকে মানে ঘুম থেকে ওঠার পরে বেশ খানিকটা উজ্জ্বলতা ছিল, সূর্যের আলো কিছুটা হলেও দেখা যাচ্ছিল, বাট তার একটু পর থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে যায় এবং সারাটা দিনই মেঘলা কাটে, যার কারণে বেশ খানিকটা কেমন যেন গোমট গোমট একটা আবহাওয়াই ছিল সারাদিন। তো এইভাবে সকালবেলা আমরা ওখানে গোছগাছ করে তাঁবু টাবু আবার গুছিয়ে নিয়ে রওনা দিই। যে পথে এসেছিলাম সেই পথে ওই একই ফাইবারের বোটে করে আমরা আস্তে ধীরে নদীর দৃশ্য দেখতে দেখতে রওনা দিই। যেহেতু আমরা এই দিনটা সকাল সকাল নদীতে ছিলাম বা সাগরের মধ্যে ছিলাম, তো প্রচুর মাছ ধরার দৃশ্য এই দিনও আমরা দেখি। আনফর্চুনেটলি এই দিন তার আমরা স্টে করিনি, তো এই দিনও টাটকা মাছ আমাদের কপালে জোটেনি। আমরা একেবারে ভোলা পৌঁছে চর ফ্যাশন পৌঁছে তারপরে খাওয়া দাওয়া করি। সকালের নাস্তাটা ওই দিন আমাদের হয়নি। এখানে যারা প্রথম যাবেন তাদের জন্য একটু বলে রাখি, যারা অলরেডি গিয়েছেন অনেকবার তারা জানেন, তারপরও বলছি যে নারিকেল বাগানে আমরা যে ছিলাম ওখানেই আসলে সবাই তাঁবু বাস করার জন্য বা ক্যাম্পিং করার জন্য যায়। অনেকেই টানা 7 দিনও থাকে বা আরও বেশি থাকে, কারণ জায়গাটা এরকম সুন্দর যে থাকতে ভালো লাগে, দিনে হোক রাতে হোক। তো ওই এলাকায় থাকার জন্য খুব মানে খাবার দাবারের ব্যবস্থা নাই, স্থানীয় কিছু মানুষ আছে তাদের উপর কিছুটা ডিপেন্ড করতে হয়। তো এরা এক্সট্রা চার্জ করে। ওদের সাথে দেখা যাচ্ছে যে প্রথমে দর কষাকষি করে একটা মিটমাট করে নেওয়ার পরও দেখা যাচ্ছে ওদেরকে কিছুটা আবারও এক্সট্রা দিতে হয়, যেটা আমার মতে চাঁদাবাজির পর্যায়ে পড়ে। আপনাদের কারো এরকম অভিজ্ঞতা থেকে থাকলে শেয়ার করবেন। তো এভাবেই নদীর দুই ধারের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে এবং অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একটা পর্যায়ে আমাদের নৌকা ধীরে ধীরে আবারও কচ্ছপিয়া ঘাটে চলে আসছে। আমরা এখানে যেরকমটা দেখছেন যে প্রচুর পরিমাণে মাছ ধরার ট্রলার ছিল, সো এই সব ট্রলারের ভিড়ে আমাদের নৌকাটা একেবারেই ছোট ছিল। মাঝে মাঝে ভয়ই লাগছিল যে কি জানি কোনো নৌকার সাথে ট্রলারের সাথে যদি বাড়ি খায় তো আমাদের নৌকাটা উল্টেই যায় কিনা। এতগুলা মানুষ ছিল, তারপরও মনে হচ্ছিল যে আমরা খুবই ঠুনকো একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। এখান থেকে খুব সাবধানে আমরা ঘাটে পৌঁছানোর পরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের সেই যে মাইক্রোগুলা আমাদেরকে যে বেতুয়া ঘাট থেকে নিয়ে এসেছিল সেগুলো এসে পৌঁছায়। আরেকটা কথা এখানে না বললেই নয়, যারা নারকেল বাগানে কখনো থাকেননি তাদের জন্য বলছি, কোনো রকম মোবাইল ফোনের নেটওয়ার্ক ওখানে পাওয়া একেবারেই দুঃসাধ্য। তো ইভেন কোথাও কোথাও যে এয়ারটেল পাওয়া যায় এটা ওখানে খুব একটা পাওয়া যায়নি। আমরা মোটামুটি আউট অফ কানেকশনই ছিলাম। বেশ ভালোই লেগেছিল, আসলে অভিজ্ঞতাটা খারাপ ছিল না মোটেও। তো ভোলা শহরের মধ্যে আমরা খুব বেশি দূর ঘুরতে পারিনি। চর ফ্যাশনে পৌঁছে আমাদের প্রথম গন্তব্য ছিল বাংলাদেশের সবচেয়ে বড়, এমনকি আমাদের এই উপমহাদেশের সবচেয়ে উঁচু যে ওয়াচ টাওয়ার, জ্যাকব টাওয়ার, এই টাওয়ারটা দেখা। 16 তলা এই টাওয়ারটার একদম যে শীর্ষতলা, যেটা 16তম তলায় টেলিস্কোপের ব্যবস্থা আছে, যেটার মাধ্যমে আশেপাশের প্রায় মানে চারদিকের 100 বর্গ কিলোমিটার এরিয়া পর্যন্ত অনায়াসে দেখা যায়। মানে ভোলার যে চর ফ্যাশন পুরা এরিয়াটার 100 বর্গ কিলোমিটার পর্যন্ত একবারে দেখা যায়, যেটাকে ভোলার বার্ডস আই ভিউ বলা যেতে পারে। তো জ্যাকব টাওয়ার বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিল্ডিং বলতে পারেন বা ওয়াচ টাওয়ার বা যেটাই বলেন না কেন। সো এটা যারা ভোলায় যাবেন তারা এটা ভ্রমণ করতে ভুলবেন না, মানে ভ্রমণ মানে পরিদর্শন করতে ভুলবেন না। জ্যাকব টাওয়ার থেকে বেরিয়ে আমরা আমাদের একটা পরিচিত যে আমাদের সাথে ছিলেন একজন সঙ্গী, তার একটা রেস্টুরেন্ট ছিল ওখানে শহরের মধ্যে, সেখানে লাঞ্চ করে আবার বেতুয়া ঘাটে পৌঁছায় এবং সেখান থেকে লঞ্চে করে সদরঘাটের উদ্দেশ্যে আমাদের ফিরতি যাত্রা শুরু হয়। তো এই ছিল আমার কুকরিমুকরি ভ্রমণের মূল গল্প। আপনারা যারা ভ্রমণ করেছেন তারা জানাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।